আসসালামু আলাইকুম এইচএসসি শিক্ষার্থীরা। ইউনিট 4 লেসন 2 এর মেরি কুরি এর তৃতীয় মানে লাস্ট পার্টটি নিয়ে আজকের ক্লাস। সব সময়ের মতো এইবারও বইটি সামনে রাখবেন এবং আমার সাথে মিলিয়ে নেবেন। পার্ট 1 বা পার্ট 2টি মিস করে থাকলে প্রথমে সেটি দেখে আসার অনুরোধ জানাবো। পার্ট 3 বা লাস্ট পার্টটি আমরা পিয়েরি কুরির মৃত্যু এবং মেরি কুরির তৃতীয় নোবেল পুরস্কার সম্পর্কে জানব। ওকে, চলেন লেসনটি শুরু করি। ডেথ অফ পিয়েরি কুরি অ্যান্ড সেকেন্ড নোবেল প্রাইজ। পিয়েরি কুরির মৃত্যু এবং দ্বিতীয় নোবেল পুরস্কার। দ্য সাডেন ডেথ অফ পিয়েরি কুরি। পিয়েরি কুরির হঠাৎ মৃত্যুতে ছিল আ বিটার ব্লো টু মেরি কুরি। মেরি কুরি একটি বড় মানসিক আঘাত পেয়েছিল। বাট কিন্তু ইট ওয়াজ অলসো আ ডিসিসিভ টার্নিং পয়েন্ট। এটা ছিল একটা মোড় নির্ধারণকারী ঘটনা ইন হার ক্যারিয়ার, তার কর্মজীবনে। হ্যান্সফোর্থ পরবর্তীকালে শি ওয়াজ টু ডিভোট। তিনি নিবেদন করেছিলেন অল হার এনার্জি, তার সকল শক্তি, টু কমপ্লিটিং অ্যালোন, একাকী সম্পন্ন করতে, দ্য সায়েন্টিফিক ওয়ার্ক, বৈজ্ঞানিক কর্ম, দ্যাট, যেসব, দে হ্যাড আন্ডারটেকেন, তারা দায়িত্ব নিয়েছিলেন। এই লাইনটিতে বলা হয়েছে মেরি কুরির হাজব্যান্ড পিয়েরি কুরির হঠাৎ মৃত্যু মেরি কুরির জন্য একটা বড় ধরনের ধাক্কা ছিল, কিন্তু এতে অবশ্য মেরি কুরির কর্মজীবনে একটি পরিবর্তনও ঘটেছিল। তারা দুজন মিলে যে বৈজ্ঞানিক কর্ম শুরু করেছিলেন তা মেরি কুরি একাই সম্পন্ন করেছিলেন। অন মে 13, 1906, 1906 সালের 13ই মে, শি ওয়াজ অ্যাপয়েন্টেড, তাকে নিয়োগ করা হয়েছিল টু দ্য প্রফেসরশিপ, অধ্যাপক পদে, দ্যাট হ্যাড বিন লেফট ভ্যাকান্ট, যেটা শূন্য হয়েছিল অন হার হাজব্যান্ডস ডেথ, তার স্বামীর মৃত্যুতে। শি ওয়াজ দ্য ফার্স্ট ওম্যান, তিনি ছিলেন প্রথম নারী, টু টিচ ইন দ্য সরবনে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করা। এখানে বলা হয়েছে তার হাজব্যান্ড এর মৃত্যুতে সরবনে বিশ্ববিদ্যালয়ে যে পোস্টটি খালি হয়েছিল 1906 সালের 13ই মে তাকে সেই পোস্টে নিয়োগ দেওয়া হয় এবং তিনি ছিলেন সরবনে বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী প্রফেসর। ইন 1908 সালে শি বিকেম, তিনি হয়েছিলেন টিটিউলার প্রফেসর, খেতাবি অধ্যাপক, এবং ইন 1910 সালে হার ফান্ডামেন্টাল ট্রিটাইস অন রেডিও অ্যাক্টিভিটি, তার তেজস্ক্রিয়তার উপর মৌলিক গবেষণা বিষয়ক গ্রন্থ ওয়াজ পাবলিশড, প্রকাশিত হয়েছিল। এই লাইনটিতে দেখতে পাচ্ছি 1908 সালে তিনি খেতাবি প্রফেসর হয়ে গেলেন এবং 1910 সালে তার মৌলিক গবেষণার বইটি প্রকাশিত হয়। ইন 1911 সালে শি ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য নোবেল প্রাইজ, তিনি নোবেল পুরস্কার পান ফর কেমিস্ট্রি, রসায়নে, ফর দ্য আইসোলেশন অফ পিওর রেডিয়াম, বিশুদ্ধ রেডিয়াম আলাদা করার জন্য। প্রথম প্যারায় বলা হয়েছে পিয়েরি কুরি মারা যাওয়ার পর মেরি কুরি তাদের দুজনের শুরু হওয়া বিজ্ঞানের কাজগুলো একাই সম্পন্ন করতে হয়েছিল। পিয়েরি কুরির খালি পদটিতে মেরি কুরি নিয়োগ পেয়েছিলেন এবং 1908 সালে তিনি খেতাবি প্রফেসর হয়ে যান। 1910 সালে তার একটি গবেষণার বই প্রকাশিত হয়েছিল। 1911 সালে তিনি কেমিস্ট্রিতে নোবেল পুরস্কার পান। দ্বিতীয় প্যারাটিতে চলে আসি। থ্রু আউট ওয়ার্ল্ড ওয়ার ওয়ান, প্রথম বিশ্বযুদ্ধের সময় মেরি কুরি উইথ দ্য হেল্প অফ হার ডটার ইরেন, মেরি কুরি তার মেয়ে ইরেনের সহায়তায় ডিভোটেড হারসেলফ, নিজেকে নিবেদিত করেছিল টু দ্য ডেভেলপমেন্ট অফ দ্য ইউজ অফ এক্স রেডিওগ্রাফি ব্যবহারের উন্নয়ন। এই লাইনটিতে বলা হয়েছে প্রথম বিশ্বযুদ্ধের সময় মেরি কুরি এক্স রেডিওগ্রাফি ব্যবহারের উন্নয়ন করেছিল তার মেয়ের সহায়তা নিয়ে। ইন 1918 সালে দ্য রেডিয়াম ইনস্টিটিউট
রেডিয়াম প্রতিষ্ঠান, দ্য স্টাফ অফ উইচ ইরেন হ্যাড জয়েন্ট, যেখানে ইরেন কর্মী হিসেবে যোগদান করেছিল। বিগেইন, শুরু করেছিল, টু অপারেট ইন আর্নেস্ট, কাজ করতে কার্যকরভাবে। অ্যান্ড, এবং ইট ওয়াজ টু বিকাম আ ইউনিভার্সাল সেন্ট্রি, এটা হয়েছিল একটি বিশ্বব্যাপী কেন্দ্র, ফর নিউক্লিয়ার ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি, পারমাণবিক পদার্থবিজ্ঞান এবং রসায়নের জন্য। এই লাইনটিতে বলা হয়েছে 1918 সালে মেরি কুরি রেডিয়াম ইনস্টিটিউটে কাজ করা শুরু করে, যেখানে তার মেয়ে ইরেন কর্মী হিসেবে যোগ দিয়েছিল, এবং এই রেডিয়াম ইনস্টিটিউটটি পারমাণবিক পদার্থবিজ্ঞান এবং রসায়নের একটি সর্বজনীন কেন্দ্র হয়ে উঠেছিল। মেরি কুরির কথা বলা হয়েছে, নাও অ্যাট দ্য হাইয়েস্ট পয়েন্ট অফ হার ফেম, বর্তমানে খ্যাতির শীর্ষে রয়েছে। অ্যান্ড, এবং ফ্রম 1922 সাল থেকে আ মেম্বার অফ দ্য একাডেমি অফ মেডিসিন, চিকিৎসাশাস্ত্রের শিক্ষায়তনের সদস্য হয়ে, ডেভোটেড হার রিসার্চেস, নিবেদিত করেছিল তার গবেষণাগুলো, টু দ্য স্টাডি অফ দ্য কেমিস্ট্রি অফ রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স, তেজস্ক্রিয় পদার্থের রসায়ন। অ্যান্ড, এবং দ্য মেডিকেল অ্যাপ্লিকেশনস, চিকিৎসাশাস্ত্রের প্রয়োগ, অফ দিস সাবস্টেন্স, এই পদার্থগুলোকে। এই লাইনটিতে বলা হয়েছে 1922 সালে মেরি কুরি তার সুনামের শীর্ষে ছিলেন এবং তিনি চিকিৎসাশাস্ত্রের একাডেমির সদস্য হয়ে তেজস্ক্রিয় পদার্থের রসায়ন এবং এই পদার্থগুলোকে চিকিৎসাশাস্ত্রের প্রয়োগের গবেষণায় নিজেকে নিবেদিত করেছিলেন। দ্বিতীয় প্যারাটিতে দেখা গেল প্রথম বিশ্বযুদ্ধের সময় মেরি কুরি এক্স রেডিওগ্রাফি ব্যবহারের উন্নয়ন করছিলেন। 1918 সালে রেডিয়াম ইনস্টিটিউটে কাজ শুরু করেছিলেন, যেখানে তার মেয়ে ইরেনও কর্মী হিসেবে যোগ দিয়েছিলেন। 1922 সাল থেকে চিকিৎসাশাস্ত্রের গবেষণায় মেরি কুরি নিজেকে নিবেদিত করেছিলেন। এবার চলে আসব তার মৃত্যু নিয়ে লেখা প্যারাটিতে। ডেথ, মৃত্যু। ইন 1934 সালে মেরি কুরি ডাইড, মেরি কুরি মারা যান as a result of aplastic anemia caused by the action of radiation, যেটা ছিল তেজস্ক্রিয়তার কারণে। এই লাইনটিতে বলা হয়েছে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়ায় মেরি কুরি 1934 সালে মারা যান। অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া হলো এমন একটি রোগ যেখানে শরীরে রক্তের লাল কণিকার সংখ্যা কমে যায়, এর ফলে টিস্যুতে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন পৌঁছায় না, এবং এই রোগটি মেরি কুরির হয়েছিল তেজস্ক্রিয়তার সংস্পর্শে থাকার কারণে। হার কন্ট্রিবিউশন, তার অবদান, টু ফিজিক্স, পদার্থবিজ্ঞানে, হ্যাড বিন ইমেন্স, ছিল বিশাল, নট অনলি ইন হার ওন ওয়ার্ক, শুধু তার নিজের কাজই নয়, দ্য ইম্পর্ট্যান্স অফ হুইচ, যেটার গুরুত্ব, হ্যাড বিন ডেমনস্ট্রেটেড, প্রমাণিত হয়েছিল, বাই দ্য অ্যাওয়ার্ড টু হার অফ 2 নোবেল প্রাইজেস, তার 2টি নোবেল পুরস্কার পাওয়ার মাধ্যমে। বাট বিকজ অফ হার ইনফ্লুয়েন্স, বরং তার প্রভাবের কারণে, জেনারেশনস অফ নিউক্লিয়ার ফিজিসিস্ট অ্যান্ড কেমিস্টস, পরবর্তী প্রজন্ম পারমাণবিক পদার্থবিদ এবং রসায়নবিদের উপর। এই লাইনটিতে বলা হয়েছে পদার্থবিজ্ঞানে মেরি কুরির অনেক অবদান ছিল। সেই অবদানটি শুধু তার কাজ এবং 2টি নোবেল পুরস্কার পাওয়ার জন্যই নয়, বরং তার আরও অবদান হলো পরবর্তী প্রজন্মে পারমাণবিক পদার্থবিদ এবং রসায়নবিদদের ওপর তার এই আবিষ্কারের বিশাল প্রভাব পড়বে। মেরি কুরি টুগেদার উইথ ইরেন জুলিয়েট কুরি, মেরি কুরি ইরেন জুলিয়েট কুরির সহযোগে রোড দ্য এন্ট্রি অফ রেডিয়াম, রেডিয়াম সম্পর্কিত সংযুক্তি লিখেছিলেন, ফর দ্য 13th এডিশন 1923, 13তম সংস্করণে 1926 সালে, অফ দ্য এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা, ব্রিটেনের বিশ্বকোষ বা জ্ঞানকোষে। তার মানে ব্রিটিশ বিশ্বকোষের 13তম সংস্করণের সময় তিনি তার মেয়ে ইরেন এর সহযোগিতায় রেডিয়াম সম্পর্কিত সংযুক্তি লিখেছিলেন। আচ্ছা, বিশ্বকোষ কি তা আগে জেনে নেই।
বিশ্বকোষে জ্ঞানের সারসংক্ষেপ লেখা থাকে, যা নামের প্রথম অক্ষর অনুযায়ী বা কখনো কখনো বিষয়ের উপর ভিত্তি করে সাজানো থাকে। ইন 1995 সালে মেরি কুরিস অ্যাসেস ওয়ার এন্ট্রিংড মেরি কুরির দেহাবশেষ সংরক্ষণ করা হয় ইন দ্য প্যান্থিয়ন ইন প্যারিস, প্যারিসের প্যান্থিয়নে। প্যান্থিয়ন কি তা জেনে নিই। প্যান্থিয়ন একটি সার্বজনীন স্মৃতিস্তম্ভ। এটিকে একটি নাগরিক ভবনও বলা যায়। ভোলতেয়ার, জ্যাজেক রুশো, ভিক্টর হুগো, এমাইল জোলা এবং মেরি কুরি সহ মহান ফরাসি নাগরিকদের দেহাবশেষের ভাণ্ডার হিসেবে কাজ করে। শি ওয়াজ দ্য ফার্স্ট ওম্যান, তিনি ছিলেন প্রথম মহিলা টু রিসিভ দিস অনর, এই সম্মান পাওয়া ফর হার ওন অ্যাচিভমেন্ট, তার নিজের কৃতিত্বের জন্য। এই লাইনটিতে বলা হয়েছে তার মৃত্যুর পর তার দেহাবশেষ প্যারিসের প্যান্থিয়নে রাখা হয়েছে এবং তিনি তার কৃতিত্বের জন্যই এরকম সম্মান পাওয়ার প্রথম নারী ছিলেন। হার অফিস অ্যান্ড ল্যাবরেটরি, তার অফিস এবং গবেষণাগার ইন দ্য কুরি প্যাভিলিয়ন অফ দ্য রেডিয়াম ইনস্টিটিউট, রেডিয়াম ইনস্টিটিউটের কুরি প্যাভিলিয়নে আর প্রিজার্ভড, সংরক্ষিত আছে অ্যাজ দ্য কুরি মিউজিয়াম, কুরি জাদুঘর হিসেবে। এই লাইনটিতে দেখতে পেলাম মেরি কুরির অফিস এবং গবেষণাগার দুটি জাদুঘর হিসেবে সংরক্ষিত আছে রেডিয়াম ইনস্টিটিউটের কুরি প্যাভিলিয়নে। প্যাভিলিয়ন হলো ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ। এই প্যারাটিতে দেখতে পাই মেরি কুরি 1934 সালে মারা যায় অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া রোগে, যে রোগটি তেজস্ক্রিয়তার কারণে হয়েছিল। পদার্থবিজ্ঞানে তার অবদানগুলো হলো ব্যাপক। ব্রিটিশ বিশ্বকোষে তার লেখা সংযুক্তি ছিল রেডিয়াম সম্পর্কে। তার মৃত্যুর পর তার দেহাবশেষ প্যারিসের প্যান্থিয়নে সংরক্ষণ করা আছে এবং তার অফিস আর গবেষণাগার দুটোই জাদুঘর হিসেবে সংরক্ষিত আছে। আলহামদুলিল্লাহ, মেরি কুরি সম্পর্কিত প্যাসেজটি কমপ্লিট হলো আজকের ক্লাসের মাধ্যমে। ধন্যবাদ সবাইকে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য। আল্লাহ হাফেজ।